যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। সারা দেশে আরও 3 দিনের হিট অ্যালার্ট, জলীয় বাষ্পের আধিক্যে বাড়বে অস্বস্তি। নাগরিকদের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতানৈক্য, ক্যাশলেস সোসাইটি তৈরিতে বিতর্ক দূর করার তাগিদ অর্থনীতিবিদদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু বাজারে। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না উল্লেখ করে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংককে ইউএনএসকেপের 80তম সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের কার্যকর ভূমিকাও আশা করেন তিনি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 দিনের রাষ্ট্রীয় সফর। ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএনএসক্যাপের 80তম সম্মেলনে যোগ দেন তিনি। সম্মেলনে রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Preconditions for sustainable development is lasting peace and security. We must settle regional disputes and tension through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। The Rohingya repatriation process is also getting delayed. This is creating serious security risk within and beyond our territories. I take this opportunity to call upon the Asia-Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. এ সফরে বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যে জ্বালানি ও পর্যটন সহযোগিতা সহ পারস্পরিক সম্পর্ক বাড়াতে একটি চুক্তি ও 4টি সমঝোতা স্মারক আগ্রহপত্র স্বাক্ষরিত হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। আবারও সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। এ নিয়ে টানা তৃতীয়বার হিট অ্যালার্ট দেওয়া হলো। আবহাওয়া অফিস বলছে চলমান তাপ প্রবাহ আরও 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। সারা দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই সতর্কবার্তা আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে পড়ছে উপকূলীয় উপজেলা মোংলা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। ময়মনসিংহে সকাল থেকে দিনভর তীব্র তাপদাহ থাকলেও রাতে কুয়াশা পড়ছে। গ্রীষ্মে আবহাওয়ার এমন বৈচিত্র্য রূপ এর আগে দেখা যায়নি। চিকিৎসকরা বলছেন পরিবর্তিত এমন আবহাওয়া মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। ভোরবেলা দেখতেছি 2-3 দিন যাবৎ খুব কুয়াশা, আবার সূর্য ওটা সাজাতে তাপমাত্রা বাইরে যায়। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে জনস্বাস্থ্যের উপর কিছু হুমকি দেখা দিচ্ছে। মানুষের শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, ডিহাইড্রেশন, নিউমোনিয়া, ডায়রিয়া পর্যন্ত দেখা দেয়। এই ডিহাইড্রেশনের কারণে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। রাজবাড়ীতে অতিরিক্ত গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। শয্যা সংকুলান না হওয়ায় বারান্দা ও মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। গাইবান্ধায় অতিরিক্ত গরম ও তাপদাহ থেকে রক্ষায় পথচারী, ভ্যান চালক ও দরিদ্র খেটে খাওয়া মানুষের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করেছে পুলিশ। আমার ব্যক্তিগত উদ্যোগে আমার সহকর্মীদেরকে নিয়ে চেষ্টা করলাম যে কিছু মানুষের কাছে যদি আমরা পানি পৌঁছে দিতে পারি। ধুলায়ও কারাবন্দী সহ সাধারণ মানুষকে পানি ও স্যালাইন দিয়েছে পুলিশ।
সাধারণ মানুষ যাতে হিট স্ট্রোকে আক্রান্ত না হয়, অসুস্থ যাতে না হয়, সেজন্য তাদেরকে পরামর্শ প্রদান করেছি। এদিকে রাজশাহী, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, ঝালকাঠি, মেহেরপুর ও ভোলা সহ বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে তীব্র গরমে রাজধানী সহ সারা দেশে বিপর্যস্ত জনজীবন। হিটওয়েভ অ্যালার্ট আরও 3 দিন বাড়ানো হয়েছে। আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মানিক, আবহাওয়া অফিস সবশেষ কি বলছে? দেশের কতটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে? দর্শক, আমরা দুঃখিত, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের সহকর্মী মানিক শিকদারের সাথে যোগাযোগ স্থাপন সম্ভব নয়। আমরা পরবর্তীতে আবার তার সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশের 28% মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছে জানিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস যে তথ্য প্রকাশ করেছে তার সাথে একমত নয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS এর মাধ্যমে এখন পর্যন্ত দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠীকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনা সম্ভব হয়েছে। তবে নিয়ে সৃষ্ট বিভ্রান্তি বা বিতর্ক দূর হওয়া দরকার বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় তথা ব্যাংকিং সেবার মধ্যে আনতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকার গত 2 দশকে একের পর এক উদ্যোগ নিয়েছে। কিন্তু বিবিএস পরিচালিত এক জরিপ বলছে, দেশে প্রতি 4 জনে 3 জনেরই এখনও কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাদের হিসেবে 15 বছর বয়সী 72% মানুষেরই ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে কোনো অ্যাকাউন্ট নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, কিসের ভিত্তিতে বিবিএস এই তথ্য দিয়েছে তাদের জানা নেই। দেশে বর্তমানে 11 কোটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট আছে 22 কোটিরও বেশি। সব মিলিয়ে দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে রয়েছে। ডাটা ডেফিনিশনটা কোনটা সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের কথাই বলছেন, নাকি এটা ব্যাংক এবং MFS অ্যাকাউন্ট মিলিয়ে বলছেন? সুতরাং এই জায়গাটা আগে পরিষ্কার হতে হবে। আমাদের যেটা অ্যাসেসমেন্ট, আমাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের রেট প্রায় 50%-এর উপরে। সরকারের 2 সংস্থার তথ্যের এমন পার্থক্যের ব্যাপারে মন্তব্য করা মুশকিল বলছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। তবে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আর্থিক অন্তর্ভুক্তি হিসাব করা যাবে না বলছেন তিনি। ইট রেইজেস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু যে আমরা কি আরই মিসিং আউট এ মেজর চাঙ্ক অফ পপুলেশন, যারা বিলো দ্য রাডার, তাদেরকে ঠিক সার্ভের মধ্যে আসছে না এবং মানে ব্যাংকের তথ্যের মধ্যে তারা পড়ছে না এবং বিবিএস এর ডাটাতে তারা ক্যাপচার্ড হচ্ছে। এদিকে এমন পরিস্থিতির মাঝেই কর ব্যবস্থার অটোমেশন সহ ক্যাশলেস সোসাইটি তৈরি করার কথা ভাবছে সরকার। এক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে সহায়তা করছে বলে মত তার। এখানে একটা সুযোগ হচ্ছে যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটা আমাকে ব্যাংকিং খাতের বাইরে থেকেও কিন্তু আমি ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের মধ্যে, ক্যাশলেস সোসাইটির মধ্যে চলে যেতে পারি। আমি আমার কেনাকাটা সবই করতে পারি। আমি মোবাইল অ্যাকাউন্টের থ্রুতে অ্যাপের মাধ্যমেই আমার টাকাও কিছু রাখতে পারি। দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা একটি চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, জানাচ্ছিলাম তীব্র গরমে রাজধানী সহ সারা দেশে বিপর্যস্ত জনজীবনের কথা। আবহাওয়া অফিসে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, আমরা আবারও তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। মানিক, আবহাওয়া অফিস সর্বশেষ কি বলছে? দেশের কতটি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে? তাজদেবা, একটু আগে যে প্রতিবেদনটা আমরা দেখছিলাম সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে নতুন করে আবারও হিটওয়েভ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এবং আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে সারা দেশে অন্তত 13টি জেলার উপরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া মাঝারি, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ কিন্তু সারা দেশেই কম বেশি থাকবে।
শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম বিভাগে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেখছে, কিন্তু এছাড়া দেশের অন্যত্র বিশেষ করে আমরা যদি উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল বা আমরা দক্ষিণাঞ্চলের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু বৃষ্টির কোনো একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস যেটা বারবার সতর্কতা করছে যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে তাপদাহ বাড়বে এবং সেই যে দাবদাহ চলছে সেই দাবদাহের কারণে চিকিৎসকরা যেটা আমাদেরকে বলছেন যে এই পর্যায়ে এসে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা এই তাপপ্রবাহের মধ্যে এবং হিটওয়েভের যে সতর্কতা জারি করা হয়েছে, এই সতর্কতা জারির মধ্যে আগামীকাল হচ্ছে শুক্র এবং শনিবার, হয়তো রবিবারে যদি এই তাপপ্রবাহ চলমান থাকে সেক্ষেত্রে স্কুলে বন্ধের যে বিষয়টা বা এই যে এখন যে বন্ধ আছে স্কুলটা, সেটার বিষয় হয়তো সিদ্ধান্ত 2-1 দিনের মধ্যে আসতে পারে। এছাড়া আমরা চিকিৎসকরা যেটা বারবার বলছেন সবাইকে যে ঢিলেঢালা পোশাক পরতে হবে, বিশেষ করে দুপুরবেলা ছায়ার মধ্যে থাকার একটা নির্দেশনা দিয়েছেন। সেই সাথে বিশুদ্ধ পানি, পর্যাপ্ত পরিমাণে পানি পান করার নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা। তো তালতুবা আমার কাছে থাকা এখানে ছিল সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মানিক শেখদার। সংবাদে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকবে। জাহাজে ফেরত পাঠানো হলো মিয়ানমারের 288 সেনা বিজিবি সদস্যকে। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। সংঘাতের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বান্দরবনের নাইখুনছড়িতে আশ্রয় নেওয়া 261 জন বর্ডার গার্ড, পুলিশ, বিজিবি সদস্য সহ 288 জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। সকালে তাদের কক্সবাজার শহরে নুনিয়ারছড়া BIWT এর জেটি ঘাট দিয়ে জাহাজে ফেরত পাঠানো হয়। ফেরত পাঠানো অন্য 27 জন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য ও ইমিগ্রেশন কর্মকর্তা। গত 3রা মার্চ থেকে কয়েক ধাপে মিয়ানমারের এসব নাগরিক বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এর আগে আশ্রয় নেওয়া আরও 330 জনকে গত 15 ফেব্রুয়ারি জাহাজে ফেরত পাঠানো হয়েছিল। টানা দাবদাহের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়ছে আমের গুটি। এরই মধ্যে অনেক বাগানের অন্তত 20% গুটি ঝরে গেছে। ফলে এবার ফলনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। দুশ্চিন্তায় বাগান মালিকরা, আর বিপুল অর্থ লগ্নি করে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। বৈশাখের শুরু থেকে তাপদাহে পুড়ছে রাজশাহী অঞ্চল। 1 সপ্তাহ ধরে এ অঞ্চলে তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ফলে ঠাঠা পড়া রোদে সৃষ্টি হয়েছে চরম বৈরী আবহাওয়া। মৌসুমের শুরুর দিকে ভালো মুকুল এলেও ঘন কুয়াশা আর হালকা বৃষ্টিতে প্রথম দফায় ক্ষতিগ্রস্ত হয় আম। এরপর তীব্র খরতাপে গাছে আম ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে চাষিদের। বোটার রস শুকিয়ে হলুদ আকার ধারণ করে ঝরে পড়ছে আমের গুটি। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাপমাত্রার কারণে আমাদের আম কিছু ফেটে গেছে এবং আমের গুটি বা ছোট ছোট আম পড়ে গেছে। ট্রেনিং আমাদেরকে বলা হয়েছে যে সেচ অবশ্যই দিতে হবে, না হলে এই রোদের কারণে আর এই গরমের কারণে আম ঝরে যাবে সব। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বাগানে সেচ দেয়া সহ আমের গুটি রক্ষায় প্রতিদিন পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে সেচ দিবে হচ্ছে আপনার সকাল 8টার আগে অথবা সন্ধ্যার দিকে, বিকালের যখন মাটিটা ঠান্ডা থাকবে তখন পর্যাপ্ত পরিমাণে সেচ দিবে। আমাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এই বছর লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না। রাজশাহীতে এবার 19,602 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। এদিকে প্রতিকূল আবহাওয়ায় চাঁপাইনবাবগঞ্জেও বিপর্যস্ত আমের বাগান। কৃষি বিভাগ বলছে মৌসুমের শুরুতে মুকুল ফুটেছে প্রায় 90%। এতে ব্যবসায়ীরাও বিপুল অর্থ লগ্নি করেন আম বাগানে। কিন্তু টানা দাবদাহে ঝরে যাচ্ছে আমের গুটি। লোকসানের শঙ্কায় দিশেহারা আম চাষি ও ব্যবসায়ীরা। যেহেতু আম কম, সেহেতু আমরা কাঙ্ক্ষিত অর্থনৈতিক অর্জনটা হবে না। সার দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, তাও আম ঠিক মতন টিকায় নিয়ে যাচ্ছে না। ব্যবসায়ীদের শঙ্কা, বৈরী আবহাওয়ায় এবার আম উৎপাদন 50% নেমে আসতে পারে। আমের ফলনও মনে করেন খুব খারাপ, মানে বৃষ্টি নাই,
আম মনে করেন ঝরে পড়িয়েছে। সেচ প্রকল্পে যে মোটরের সাহায্যে পানি দিচ্ছি। স্থানীয় উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তারা জানান, গুটি ঝরে যাওয়া রোধে গাছের পরিচর্যায় চাষিদের পরামর্শ দিচ্ছেন তারা। এই খরার প্রভাব যদি না আসতো তাহলে হয়তো সেখানেও কাঙ্ক্ষিত ফলন আমাদের আমরা আশা করতেছিলাম। 7 থেকে 10 দিন অন্তর অন্তর সেচ প্রয়োগ করার জন্য এবং সেচ প্রয়োগের পরে মালচিং করার জন্য। চাঁপাইনবাবগঞ্জে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,52,525 মেট্রিক টন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। অন্যদিকে প্রচণ্ড তাপদাহে চা গাছেও আসছে না নতুন কুড়ি। কোথাও কোথাও পুড়ে গেছে গাছ, আবার কোথাও গাছে ধরেছে লাল রোগ। মৌসুমের শুরুতেই গরমে কমে গেছে চা পাতা ফলনের গতি। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রত্নজামান। যে সময় নতুন পাতায় চা শ্রমিকদের হাত ভরে যাওয়ার কথা, সেই সময়ে নতুন কুড়ির রোগাক্রান্ত পাতা তুলে ফেলতে হচ্ছে শ্রমিকদের। পাতা কম থাকায় প্রতিদিনের 24 কেজি পাতাও উঠাতে পারছেন না তারা। প্রচণ্ড দাবদাহের প্রভাবে মৌলভীবাজার জেলার 92টি চা বাগান ক্ষতিগ্রস্ত। ঝোলা পাতাগুলো না তুললে ডক পাতির মুখ খুলতো না। 10টা চারা তুললেও তো এক মুঠা পাতা হয় না, তো আরেক তো বাচ্চাও হয় না। এত বড় রোদে সব খড়ি যায়, চারা তো মরে যাইতে আছে। চারা মরে যাওয়ার কারণে আমরা পানি আনিয়া ঢালিয়া বাঁচাইতে পারি না। চা বিজ্ঞানীরা বলছেন, চায়ের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। তবে সর্বোচ্চ 29 ডিগ্রি পর্যন্ত চা গাছ তাপ সহ্য করতে পারে। এর উপরে গেলেই ক্ষতিগ্রস্ত হয় চা গাছ। তবে চা বাগানে শেডের কারণে 35 ডিগ্রি পর্যন্ত সহনীয়। বর্তমানে মৌলভীবাজারের তাপমাত্রা 35 ডিগ্রির উপরে। এতে হুমকির মুখে চা শিল্প। একদিকে খরায় জ্বলতেছে, একদিকে রেসপিরেটর, সব মিলে আমাদের এই মুহূর্তে বৃষ্টি দরকার। যাদের ইরিগেশন আছে হয়তো ইরিগেশন চালাতে পারে, যাতে কিছুটা রক্ষা পাবে গাছগুলা। চায়ের স্বাভাবিক বৃদ্ধি ফিরিয়ে আনতে মাটি গর্ত করে পচা গোবর এর সাথে কিছু টিএসপি মিশিয়ে দেওয়ার পরামর্শ চা বিজ্ঞানীদের। 2 রোয়ের মাঝখানে অথবা 4 গাছের মাঝখানে মাটি ফর্কিং করে সেখানে পচা গোবর এবং সামান্য পরিমাণ টিএসপি দিয়ে আবার সেটাকে মিলাই দিতে হবে, সুন্দর করে মিলাই দিতে হবে। আমরা ইতিপূর্বে এই সাজেশন যাদেরকে দিছি, ওরা এটাকে প্রয়োগ করে তাৎক্ষণিকভাবে ভালো রেজাল্ট পেয়েছে। তারা বলছেন, চায়ের জন্য পরিমিত বৃষ্টি না হলে দেখা দিতে পারে উৎপাদন ঘাটতি। রত্নজামান, একুশে টেলিভিশন। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান। সারা দেশে আরো 3 দিনের হিট অ্যালার্ট, জলীয় বাষ্পের আধিক্যে বাড়বে অস্বস্তি। নাগরিকদের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে মতানৈক্য, ক্যাশলেস সোসাইটি তৈরিতে বিতর্ক দূর করার তাগিদ অর্থনীতিবিদদের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2054 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে।